কল্যাণপুরে যৌথ বাহিনীর অভিযানে নিহত 9 জঙ্গির ময়নাতদন্ত আজ। পরিচয় জানতে তাদের ছবি প্রকাশ করল ডিএমপি। সম্প্রতি জঙ্গি হামলার পর দেশের সব আদালতে নিরাপত্তা জোরদারের কথা থাকলেও নেই বিশেষ কোনো ব্যবস্থা। আদালত প্রাঙ্গণে প্রবেশাধিকার সংরক্ষণের পরামর্শ। নোয়াখালীর কোম্পানিগঞ্জে আলোচিত মিলন হত্যার 5 বছর পেরোলেও বিচার পায়নি পরিবার। পুনঃতদন্তে আদালতের নির্দেশের 9 মাস পরও রিপোর্ট দেয়নি সিআইডি। অনুপ্রবেশের দায়ে কারাভোগের পর 45 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। নির্মম নির্যাতনের অভিযোগ। এবং রাজধানীতে হঠাৎ করেই বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চলতি মাসে 23 দিনে হাসপাতালে ভর্তি 206 রোগী। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। দেশে সম্প্রতি জঙ্গি হামলার পর সব আদালতে নিরাপত্তা জোরদারের কথা জানানো হলেও চোখে পড়েনি তেমন কোনো তৎপরতা। এখনও নিরাপত্তার অভাব রয়েছে ঢাকার নিম্ন আদালতে। কিছু সংখ্যক পুলিশ মোতায়েন ছাড়া নেওয়া হয়নি কোনো বিশেষ ব্যবস্থা। এ অবস্থায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকতে হচ্ছে আইনজীবী ও বিচার প্রার্থীদের। তারা বলছেন, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার আগেই যেন বাড়ানো হয় আদালত পাড়ার নিরাপত্তা ব্যবস্থা। দেশের কয়েকটি স্থানে সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় আদালতের সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সুপ্রিম কোর্টের পাশাপাশি দেশের নিম্ন আদালতগুলোর নিরাপত্তাহীনতার কথা সরকারকে জানানো হলে ঢাকার নিম্ন আদালতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য। তবে ঢাকা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণের মাত্র একটি গেটে দেখা মিলল এ চিত্র। অন্য গেটগুলোতে দেখা যায়নি কোনো তল্লাশি চৌকি। এতে অনায়াসেই প্রবেশ করতে পারছে সবাই। তবে সময় সংবাদের ক্যামেরা দেখা মাত্রই শুরু হয় তাদের তল্লাশি তৎপরতা। আমি এখান দিয়ে অনায়াসে চলে আসলাম, আমার সাথে একটা ব্যাগও আছে। হ্যাঁ, আমাকে কোনো চেক করলো না। দেশের যে পরিস্থিতি, এটার উপরে কড়া নিরাপত্তা হলে আমরা জনগণ আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো। আমরা এখানে ছিলাম আর কি, এখন এখানে আসছি, পুলিশ আছে, এখানে আছে, ওই যে ওইখানে আপনার ওই যে স্ক্রিনে ওখানে আছে। পর্যাপ্ত সিসি ক্যামেরা না থাকায় আদালত পাড়ার নিরাপত্তা এখনো ঝুঁকিমুক্ত নয় বলে মনে করেন আইনজীবীরা। মধ্যাহ্ন বিরতির পর যে কোর্টগুলো চলে তখন আমরা কোনো গেটে তেমন কাউকে পাই না। বিষয়টি স্বীকার করে পুলিশ কর্মকর্তা জানালেন, আদালতের ভেতরে সব ধরনের দোকানপাট উচ্ছেদ করার পাশাপাশি নিরাপত্তা জোরদারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এটা করার মাধ্যমে যে 100% সিকিউরিটি এনশিওর করা যাবে তা না, এদিকে আরো ফোর্স বাড়ানো উচিত, আরো নজর দেওয়া উচিত। তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে। আদালত প্রাঙ্গণে প্রবেশ ফটকের সংখ্যা কমিয়ে আনার পাশাপাশি অবাঞ্ছিত কেউ যেন এখানে প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিলেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর। আদালতে দেখা যায় প্রতিদিন যেখানে বিচার প্রার্থী যারা আসেন তাদের সাথে অবাঞ্ছিত লোকজনও কিন্তু এই এলাকায় আসে, তাদেরকে বাধা দিতে হবে, তারা যেন অযথা আদালত পাড়ায় না আসে। ঢাকা জেলা দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে বিচারক, আইনজীবী, আসামি ও বিচার প্রার্থী মিলিয়ে প্রতিদিন অন্তত 50,000 মানুষের আনাগোনা থাকে। সবার নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি তাড়াতাড়ি নিরাপত্তা বাড়ানোর পদক্ষেপ নেয়ার দাবি জানালেন সংশ্লিষ্ট সবাই। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। কল্যাণপুরে যৌথ বাহিনীর অভিযানে নিহত 9 জঙ্গির ময়নাতদন্ত হবে আজ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সকালে ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাকিব। হ্যাঁ বাবু, আপনি জানেন যে ঢাকা মেডিকেল কলেজের মর্গে গতকাল বিকেল 4:50 নিয়ে আসা হয়েছিল কল্যাণপুরে যে পুলিশের অভিযানে নিহত 9 জঙ্গিকে। তো তারা এই মুহূর্তে আমার পিছনে ঠিক যে ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে সেখানেই রয়েছেন। আমি আপনাকে জানিয়ে দিই, আজ সকাল 9টায় এই 9 জঙ্গির ময়নাতদন্ত হবার কথা থাকলেও এখনো পর্যন্ত মূলত সুরতহাল রিপোর্ট না আসার কারণে এখনো ময়নাতদন্ত শুরু হয়নি। তবে 9 জঙ্গি ঢাকা মেডিকেল কলেজের মর্গে থাকার কারণে এখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আপনি যদি দেখেন আমার পিছনে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, তারা এখানে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করছেন। তা আমরা যাই হোক ময়নাতদন্তের বিষয়ে যদি আপনাকে একটু তথ্য জানিয়ে দিই, আমরা সকালে এসে এখানে কথা বলেছি এই 9 জঙ্গির যিনি ময়নাতদন্ত
করবেন ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার সোহেল মাহমুদ। তিনি আমাদের জানিয়েছেন তারা কিন্তু সকাল থেকেই প্রস্তুত ছিলেন ময়নাতদন্ত করার জন্য, কিন্তু পুলিশ এখনো 9 জঙ্গির যে সুরতাহাল রিপোর্ট সেটি এখনো পর্যন্ত পুলিশ দিতে পারেনি বলেই তারা ময়নাতদন্ত এখনো শুরু করতে পারেননি বলে আমাদের জানিয়েছেন। আমি এরপরে মুঠোফোনে কথা বলেছিলাম মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহবুব ভুঁইয়ার সাথে। তবে তিনি আমাদের জানিয়েছেন তা আরো 1 ঘন্টা আগে তিনি আমাদের জানিয়েছেন যে মিরপুর থেকে সুরতাহাল রিপোর্ট নিয়ে একটি পুলিশের একটি বাহিনী তারা ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে আমরা এখনো পর্যন্ত সেই সুরতাহাল রিপোর্ট ঢাকা মেডিকেলে প্রবেশ করতে দেখিনি এবং এখানে সেই ময়নাতদন্তটা মূলত সুরতাহাল রিপোর্ট পাওয়ার আগে শুরু করা যাবে না। এছাড়া আমি ঢাকা মেডিকেলের যে সোহেল মাহমুদ সহকারী অধ্যাপক তাকে আরো জিজ্ঞাসা করেছিলাম যে এই ময়নাতদন্ত করতে মোট কতক্ষণ সময় লাগতে পারে। তিনি আমাদের জানিয়েছেন যেহেতু নিহতের সংখ্যা মোট 9 জন জঙ্গি ঢাকা মেডিকেলে মর্গে রয়েছেন, এই 9 জনের ময়নাতদন্ত করতে সব মিলিয়ে 2 থেকে 3 ঘন্টার মতো সময় লেগে যাবে এবং এই ময়নাতদন্তের রিপোর্ট সেটি কিন্তু আজ প্রকাশ করা হবে না। মূলত তারা বলেছেন আমাদের কয়েকদিন সময় তাদের লাগবে, কারণ যেহেতু 9 জন জঙ্গি তাদের বিভিন্ন যে চিহ্ন বিভিন্ন আলামত এগুলো নেয়ার পরে সেই পুরোপুরি রিপোর্ট পেতে আরো 2-3 দিন লেগে যাবে বলে আমরা জানতে পেরেছি। আমাদের জানিয়েছেন যে ময়নাতদন্ত করবেন সেই সোহেল মাহমুদ। তা আমরা অপেক্ষা করছি কখন মিরপুর থেকে সুরতাহাল রিপোর্ট নিয়ে পুলিশ বাহিনীর সদস্যরা আসবেন এবং কখন ময়নাতদন্ত শুরু হবেন। এবং আমাদেরকে ডাক্তার সোহেল মাহমুদ যিনি ময়নাতদন্ত করবেন তিনি আমাদের এও জানিয়েছেন যে ময়নাতদন্ত হবার পরে তিনি গণমাধ্যমের সাথে কথা বলে বিস্তারিত জানাবেন, তবে ময়নাতদন্ত রিপোর্ট আজ প্রকাশ হবে না। তো ঢাকা মেডিকেল কলেজের মর্গে যে 9 জন জঙ্গি আছে তাদের ময়নাতদন্তের রিপোর্টের খবর আমার কাছে এই ছিল সবশেষ। বাবু। দর্শক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কল্যাণপুরে নিহত 9 জঙ্গির ময়নাতদন্তের সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব। এর আগে কল্যাণপুরে যৌথ বাহিনীর অভিযানে নিহত 9 জঙ্গির ছবি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। একই সঙ্গে তাদের পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা জানাতে আহ্বান জানানো হয়। গতকাল সন্ধ্যায় ডিএমপির ফেসবুক পেজে এ ছবি প্রকাশ করা হয়। নিহত কারো পরিচয় জানা থাকলে ডিএমপির পেজে ইনবক্সে যোগাযোগ করতে বলা হয় ওই পোস্টে। এছাড়া জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে জনগণের সর্বাত্মক সহায়তা কামনা করা হয়। রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানা থেকে আহত অবস্থায় আটক বগুড়ার মোহাম্মদ রাকিবুল হাসান ওরফে রিগান 1 বছর আগে থেকে নিখোঁজ ছিল বলে দাবি করেছেন তার মা। শিহাব ও মাসুদ নামে 2 জনের প্ররোচনায় রাকিব বাড়ি ছেড়েছিল বলেও দাবি করেন তিনি। স্বজনরা জানান 2013 সালে বগুড়ার করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং 2015 সালে সরকারি শাহ সুলতান কলেজ থেকে এইচএসসিতে জিপিএ 5 নিয়ে পাশ করে রাকিবুল। এরপর মেডিকেল কলেজে ভর্তির জন্য শহরের ছাত্র শিবির পরিচালিত রেটিনা কোচিং সেন্টারে ভর্তি হয়। তার মায়ের দাবি গত বছরের 26 জুলাই ভাড়াটিয়া শিহাব ও বন্ধু মাসুদ সহ রাকিবুল নিখোঁজ হয়। এরপর শিহাব ও মাসুদ জঙ্গি সংশ্লিষ্টতায় গ্রেফতার হলেও রাকিবুলের কোনো খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। রাকিব জেলা শহরের সরকারি আজিজুল হক কলেজ সংলগ্ন জামিলনগর এলাকার রেজাউল করিমের ছেলে। ময়মুন হাসান শিহাব ওই ছেলে 1 বছর আমার বাসায় ছিল। আমার ছেলে ওই ছেলে আর একটা আদমদিঘির 3 জন চলে গেছে একদিনে। আদমদিঘির যে ছেলেটা ও তো প্রথমেই ধরা পড়ছে, আর শিহাব হচ্ছে রোজার আগে ধরা পড়ছে। আমার ছেলে যদি কোনো পথে যে থাকে ইচ্ছা করে যায়নি, তাকে ব্রেন ওয়াশ করে নিতে হয়েছে। কোনো বন্ধু বান্ধবের সাথে তেমন মিশতো না। একে যখন আজান দেয় মসজিদে যায় ওই টাইমে রাস্তায় দেখা যেত, তাছাড়া কোনো রাস্তাও দেখা যেত না। কেউ নিয়ে হয়তো অনেক কিছু বুঝাইছে বা ইয়ে করছে। হঠাৎ করে একদিন ফজরের নামাজ পড়ে আর বাড়িতে ফিরেনি। এর আগে গতকাল ভোরে কল্যাণপুরে একটি মেসে পুলিশের অভিযানে 9 জন নিহত হয়। নিহতরা সবাই জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। অভিযান শুরুর আগেই পালানোর সময় গুলিবিদ্ধ অবস্থায় একজনকে আটক করা হয়। গুলশান হামলার মতোই বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়ে তারা রাজধানীতে আস্তানা গেড়েছিল বলে জানান পুলিশ মহাপরিদর্শক। খান মোহাম্মদ রুবেলের রিপোর্ট। জঙ্গি বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে রাজধানীর কল্যাণপুর এলাকার বিভিন্ন মেসে তল্লাশি শুরু করে পুলিশ। রাত 12:30টার দিকে জাহাজবাড়ি নামে 6তলা ভবনের একটি মেসে তল্লাশি করতে গেলে হঠাৎই জঙ্গিরা গুলি বর্ষণ করে বলে দাবি পুলিশের। পাল্টা গুলি চালানোর এক পর্যায়ে পালানোর সময় এক জঙ্গিকে আটক করা হয়। এছাড়া ঘিরে রাখা হয় পুরো ভবনটি, সরিয়ে দেওয়া হয় আশপাশের ভবনগুলোর বাসিন্দাদের।
প্রায় 5 ঘন্টা ঘিরে রাখার পর মঙ্গলবার ভোরে শুরু হয় অভিযান। পুলিশের বিশেষ টিম সোয়াতের নেতৃত্বে অপারেশন স্টর্ম 26 নামের এই অভিযানে পুলিশ র্যাবের অসংখ্য সদস্য অংশ নেন। প্রায় 1 ঘন্টার অভিযানে 9 জন নিহত হয়। তারা সবাই জঙ্গি বলে দাবি করছে পুলিশ। তারা ভিতরে 9 জন ছিল, জঙ্গি 9 জন ছিল। সবাইকেই আমাদের সেই সোয়াতের অ্যাসল্ট টিম পর্যদস্ত করে তারা ধ্বংস করতে সক্ষম হয়েছে। গুলশান হামলার মতোই বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়ে জঙ্গিরা রাজধানীতে আস্তানা গেড়েছিল বলে জানান পুলিশ প্রধান। 9 জন জঙ্গি নিহত হয়েছে। সবার পরনে জঙ্গি পোশাক, যেটা গুলশান তারা যে অভিযানে যে পোশাক পরেছিল, কালো পোশাক। সবার কাছে একটা ব্যাগ আছে এবং অধিকাংশ মাথা পাগড়ি আছে, সেই হাতে নাইফ আছে। অনুমান করতেছিলাম তারা একটা ঢাকার তার একটি বড় ধরনের ঘটনা ঘটাবে। গুলশান ঘটনা যে গ্রুপ করছে, জেএমবি মনে করি তারা ওই গ্রুপেরই লোক। নিহত জঙ্গিরা ঈদের পর বাড়িটি ভাড়া নিয়েছিল বলেও জানান পুলিশ কর্মকর্তারা। রাজধানীতে আরও একটি জঙ্গি আস্তানার সন্ধান পেল পুলিশ। সাম্প্রতিক সময়ে ঢাকায় যে কটি জঙ্গি আস্তানার সন্ধান মিলেছে তার প্রায় সবকটি এই মিরপুর কল্যাণপুর এলাকায়। বসবাসের জন্য কিংবা আস্তানা গড়ার জন্য এই এলাকাটিকে কেন জঙ্গিরা বেছে নিচ্ছে সেটি এখন পুলিশের তদন্তের বিষয়। এদিকে মঙ্গলবার দুপুরে ডিএমপি কমিশনার জানান, গুলশান হত্যাকাণ্ডে অংশ নেওয়া এবং কল্যাণপুরে নিহত হওয়া জঙ্গিরা একই দলের সদস্য। তাদের পরিচয়, নাম ঠিকানা জানা যায়নি, কিন্তু তাদের চেহারা, তাদের অবয়ব, তাদের পোশাক পরিচ্ছদ এবং তাদের কথা বলার ধরনে আমাদের কাছে প্রতিভাত হয়েছে। এর মধ্যে অধিকাংশই উচ্চশিক্ষিত ছিল। ঘটনাস্থল থেকে আমরা তাজা 13টি লোকাল মেড গ্রেনেড উদ্ধার করেছি, জেল বিস্ফোরক প্রায় 5 কেজি, ডেটোনেটর 19টি, পিস্তল 4টি, ম্যাগাজিন 7টি এবং 7.62 পিস্তলের 22 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বিকেলে নিহত 9 জঙ্গির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। বরিশালে জঙ্গি দমন, নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে পুলিশ। মাইকিং, চেকপোস্ট বসিয়ে তল্লাশি এবং গোয়েন্দা নজরদারির পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে জনসাধারণের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। এ ব্যাপারে মসজিদের ইমামদেরও সম্পৃক্ত করেছে জেলা প্রশাসন। এসব তৎপরতা অব্যাহত থাকলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর লক্ষ্য পূরণ সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমিনুল ইসলামের তোলা ছবিতে ফিরদাউস সোহাগের রিপোর্ট। 1 জুলাই গুলশানে এবং 7 জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার আগেই বরিশালে তৎপর ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর ওই 2 ঘটনার পর স্থানীয় প্রশাসন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপরতা আরও বৃদ্ধি করেছে। জঙ্গিমুক্ত সমাজ গড়তে তৃণমূল পর্যায়ে জনগণকে সম্পৃক্ত করা হয়েছে। সন্দেহভাজন লোকদেরকে তল্লাশি করছি। আমরা হোটেল মালিক, বাড়ির মালিক এবং মেস মালিকদের সঙ্গে মিটিং করেছি যাতে অপরিচিত কাউকে ভাড়া না দেওয়া হয়। সব দিক মিলিয়ে চেষ্টা করে যাচ্ছি জঙ্গিবাদ প্রতিরোধে জনগণকে সাথে নিয়ে গিয়ে যাওয়ার। শুধু তাই নয়, জঙ্গি তৎপরতা দমনে মসজিদের ইমামদেরও সম্পৃক্ত করেছে জেলা প্রশাসন। মসজিদের ইমামগণ আমাদের শ্রদ্ধার ব্যক্তি, তাই জঙ্গি সম্পর্কে সচেতন করতে আমরা তাদের সম্পৃক্ত করেছি। তারা জুমার খুতবা এবং বয়ানের মাধ্যমে মুসল্লিদের সঠিক শিক্ষা দেবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করার নির্দেশনা দেওয়া হয়েছে। ইউনিয়ন, জেলা ও উপজেলা সকল পর্যায়ে জঙ্গি বিরোধী প্রচারণা ও নানা কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে সচেতন করে তোলা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের এসব তৎপরতা অব্যাহত থাকলে কেবল কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব বলে মনে করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। গোয়েন্দা নজরদারি, পুলিশের জনবল এবং আধুনিক যন্ত্রের ব্যবহার আরও বাড়াতে হবে। তাহলেই জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে এবং জঙ্গি দমনের লক্ষ্য অর্জন সম্ভব হবে। গত 15 জুলাই বরিশাল নগরীর কালীবাড়ি রোডের একটি মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতাদের হত্যার হুমকি দিয়ে চিঠি দেয়া হয়। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। সময় সংবাদ আরো থাকছে। সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতি। পানিবন্দী 2 লক্ষাধিক মানুষ। ফরিদপুরে পদ্মা, আড়িয়াল খার ভাঙনে ভিটেমাটি হারানোর শঙ্কায় নদীপাড়ের বাসিন্দারা। কল্যাণপুরের অভিযানের মতো করেই সারা দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী পর্বে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, কল্যাণপুরের সফল অভিযানের মধ্য দিয়ে দেশ ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছে। সন্ত্রাস দমনে তৃণমূল পর্যায়ে কমিটি গঠন করতে ডিসিদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
দেশ পরিচালনায় সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে গৃহীত সিদ্ধান্তগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে থাকে জেলা প্রশাসন, যার নেতৃত্বে থাকে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারগণ। সুষ্ঠুভাবে প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার তাগিদে প্রতি বছরের মতো এবারও ঢাকায় 4 দিনের জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন্দ্র ও প্রান্তের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওই সম্মেলনে দেশের নিরাপত্তা ও উন্নয়ন বিবেচনায় 19 দফা নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। উত্থাপিত হয় মাঠ পর্যায়ের কিছু প্রস্তাবনাও। দেশে বর্তমানে তথ্য প্রযুক্তির বিপ্লব সাধিত হয়েছে। এরপর উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে কখনোই জঙ্গি ও সন্ত্রাসবাদের অভয়ারণ্যে পরিণত হতে দেয়া হবে না। এজন্য আইন শৃঙ্খলা রক্ষায় সম্মিলিত প্রচেষ্টা জরুরি উল্লেখ করে তিনি বলেন, কল্যাণপুরের অভিযানে ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছে দেশ। এই যে নতুন উপসর্গ দেখা গেছে, এটাকে যে কোনো ভাবে হোক মোকাবেলা করতে হবে। আজকেও একটি ঘটনা ঘটেছে কল্যাণপুরে। আমাদের গোয়েন্দা সংস্থার রিপোর্টে তড়িৎ ব্যবস্থা নেওয়া হয়, মধ্যরাত্রেই সেটা ঘেরাও দেওয়া হয় এবং সকাল 5টায় অপারেশন চালানো হয়। 9 জন সন্ত্রাসী সেখানে মৃত্যুবরণ করেছে, 1 জন আহত অবস্থায় ধরা পড়েছে, 1 জন পালিয়ে গেছে এবং অত্যন্ত সফলতার সাথে আমাদের পুলিশ বাহিনী এই অপারেশনটা চালিয়েছে এবং তারা সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল। বিরাট ভয়াবহ একটা পরিস্থিতি থেকে দেশ রক্ষা পেয়েছে। কাজে আমাদের পুলিশ বাহিনীকে আমি এর জন্য ধন্যবাদ জানাই। কিন্তু আমাদেরকে এই ধরনের সন্ত্রাস অবশ্যই মোকাবেলা করতে হবে এবং এটা প্রতিরোধ করতেই হবে। এরই মধ্যে সন্ত্রাস প্রতিরোধে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সর্বোচ্চ মেধা ও শক্তি দিয়ে কঠোরভাবে জঙ্গিবাদ দমনে কাজ করতে হবে জেলা প্রশাসক ও বিভাগীয় প্রধানদের। ওয়ার্ড ইউনিয়ন থেকে সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে সর্বোচ্চ মেধা, বুদ্ধি, দক্ষতা এবং শক্তি দিয়ে এই সন্ত্রাস আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রুখতেই হবে। এছাড়াও জনপ্রশাসনের গুরুত্বপূর্ণ ওই সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, মাঠ পর্যায়ের জন্য গত বছর নেয়া 478টি সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়িত হয়েছে 448টি, যা শতকরা হিসেবে 93%। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা সংসদ সদস্যদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। গতকাল বিকেলে জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সংসদ সদস্যদের এলাকায় গিয়ে জনগণের কাছে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে বলেন। এছাড়া সাম্প্রতিক পরিস্থিতিতে জঙ্গিদের বিরুদ্ধে প্রতিরোধও গড়ে তোলার নির্দেশ দেন তিনি। সভায় সরকারি দলের অধিকাংশ সংসদ সদস্য যোগ দেন। বিভিন্ন সময় অনুপ্রবেশের অভিযোগে 45 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। রাত 1টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই 45 জনকে নিয়ে অবতরণ করে। বিগত বেশ কয়েক বছরে দালালদের মাধ্যমে প্রায় 10 থেকে 12টি দেশ ঘুরে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন তারা। তবে অবৈধ অভিবাসী হওয়ায় কয়েক বছর যুক্তরাষ্ট্রের কারাগারে বিভিন্ন মেয়াদের সাজা শেষে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। আমেরিকা ফেরত এই যাত্রীরা জানান, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে তাদের উপর নির্মম নির্যাতন চালানো হয়। এমনকি 22 ঘন্টার ফিরতি বিমান যাত্রায় তাদের সবার হাত পা শেকল দিয়ে বাঁধা ছিল। ইন্ডিয়ান লোক, পাকিস্তানি লোক, আফ্রিকার লোক, সব দেশের লোককে ওইখানে পারল দেওয়া হয়, ছাড়া হয়, বন্ড দেওয়া হয়। শুধুমাত্র বাংলাদেশের দীর্ঘদিন যাবত 2 বছর 3 বছর এইরকম দীর্ঘদিন যাবত ওইখানে জেলের মধ্যে আছে। আমাদেরকে মানসিকভাবে অনেক নির্যাতন করছে এবং খাওয়া দাওয়া, চলাফেরা অনেকভাবে নির্যাতন। আজকে যদি আমাদের বাংলাদেশ এম্বাসি, অন্য এম্বাসিগুলো, আফ্রিকান এম্বাসিদের মতো যদি তারা বলে দিত আমরা তাদেরকে চিনি না কিংবা আমরা কাগজ দিতে পারছি না, তাহলে আমরা আজকে এই অবস্থা হয় না, আমাদের আসতে হয় না, আমরা সুন্দরভাবে আমেরিকাতে জীবনযাপন করতে পারি। নোয়াখালীর কোম্পানিগঞ্জে আলোচিত মিলন হত্যার 5 বছর পেরোলেও বিচার বঞ্চিত তার পরিবার। মামলা পুনঃতদন্তের নির্দেশের 9 মাস পরও আদালতে প্রতিবেদন জমা দেয়নি সিআইডি। এছাড়া বারবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হওয়ায় ব্যাহত হচ্ছে মামলার কার্যক্রম। এতে ক্ষোভ প্রকাশ করে তদন্ত সংশ্লিষ্টদের দায়িত্ববান হওয়ার তাগিদ আইনজীবী ও নাগরিক সমাজের। পরিবারের দাবি, আর্থিক অসচ্ছলতায় মামলা চালাতে হিমশিম খাচ্ছেন তারা।
সাইফুল্লাহ কামরুরের তথ্য ও জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2011 সালের এ দিনে নোয়াখালীর কোম্পানিগঞ্জের চর ফকিরার গিয়াসউদ্দিনের ছেলে শামসুদ্দিন মিলনকে চরকাকড়া এলাকায় আটকের পর স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন ও এক ইউপি সদস্যের স্বামী নিজামুদ্দিন মানিক ডাকাত সাজিয়ে পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয়ভাবে মোবাইলে ধারণকৃত চিত্রে দেখা যায় তৎকালীন কোম্পানিগঞ্জের এসআই আকরাম উদ্দিন, কনস্টেবল আব্দুর রহিম ও হেমারঞ্জন চাকমা জনতার হাতে তুলে দিলে পিটিয়ে ও ইট দিয়ে থেতলে নির্মমভাবে হত্যা করা হয় মিলনকে। এ ঘটনায় মামলা হলেও ভিডিও দেখে গ্রেপ্তার 9 জন ও সংশ্লিষ্ট পুলিশদের নাম বাদ দিয়েই গত বছরের 5 জুলাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে গোয়েন্দা পুলিশ। পরে বাদীপক্ষের আপত্তিতে গত 5 নভেম্বর সিআইডিকে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত, কিন্তু এখনো তদন্ত শেষ করতে পারেনি সংস্থাটি। এটা একটা চাঞ্চল্যকর মামলা। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নথি পর্যালোচনা করে এটাকে পুনঃ তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব। সিআইডির পক্ষ থেকে কোনো চার্জশিট বা ফাইনাল রিপোর্ট কোর্টে দাখিল করা হবে। তদন্ত শেষে বোঝা যাবে যে এই মামলার ফেট বা ফিউচার কি হবে। এ বিষয়ে বারবার যোগাযোগ করেও তদন্ত সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার সাড়া পাওয়া যায়নি। এ অবস্থায় ন্যায় বিচারের স্বার্থেই দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের আহ্বান জানিয়েছেন সুশীল সমাজ ও আইনজীবীরা। তাকে যেভাবে হত্যা করেছে, এই হত্যায় যারা দায়ী তাদের ছবি দেখা গেছে, তাদের নাম ঠিকানা পাওয়া গেছে, তারা এর থেকে ছাড় পেতে পারে না। এরকম অন্যায় যাতে ভবিষ্যতে না হয় এবং মিলন হত্যাকারীদের যাতে শাস্তি হয়, আমি এটা দাবি করছি। আইনজীবী হিসেবে আমাদের প্রত্যাশা থাকবে যেন অতি দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদনটি আদালতে দাখিল করা হয় এবং বাদী যেন ন্যায় বিচার পায়। এদিকে নিহত মিলনের পরিবারের দাবি, অর্থ সংকটে ছেলে হত্যার মামলা চালাতে হিমশিম খেলেও কারো সহযোগিতা পাচ্ছেন না তারা। আমি এসপি হইতে, ডিএসপি হইতে, ডিসি হইতে, মনে করেন সার্কুলার হইতে, মনে করেন সিআইডি হইতে সবাই লোক দেখে আজকে দীর্ঘ 3.5 বছর আমি বসা অবস্থা আছি। আমার কোনো কর্ম যে অভাব অনটনের সংসারে আমি এখন আল্লাহর কাছে বিচার রাখিও। এখন সামনে আগে গেছে আমার ছেলে যেন আর 3 জন ছেলে, আমি 3টা ছেলে কিভাবে মানুষ করি এভাবে যাইয়া তুই আমার ছেলের চাকরি আমি সরকারের আমার ছেলেকে যেন একটা চাকরি দিই। হত্যার ঘটনায় মামলা দায়েরের পর গ্রেপ্তার এক আসামির জবানবন্দি ও ভিডিও ফুটেজ দেখে 4 পুলিশ সহ 32 জন শনাক্ত করা হয়। অথচ অভিযুক্তদের নির্দোষ উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পর আটক 9 আসামি জামিনে মুক্তি পেয়েছে। সময় সংবাদ, নোয়াখালী। সময় সংবাদে আরো থাকছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে হিলারির মনোনয়ন। ডেমোক্র্যাট পার্টির কনভেনশনে উপস্থিত সবকটি রাজ্যের সমর্থন পেয়ে দৃষ্টান্ত স্থাপন। দর্শক, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া কথা বলছেন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। পেশাদারী বাহিনী হিসাবে কখনো সাক্ষ্য এবং তথ্য প্রমাণের বাইরে আমরা কথা বলি না এবং আমরা কাজ করি না। আজকে টক শোতে বিভিন্ন বিতর্ক দেখি। বিতর্কটা এমন, বিড়াল ইঁদুর ধরেছে, এখন ইঁদুর ধরা পড়লো কিনা সেটার চেয়ে আলোচনা হয় বিড়ালের রং কি, কালো না সাদা, বিড়াল ছোট না বড়, ইঁদুরের পিছনে ধরেছে না ইঁদুরের সামনে ধরেছে। আজকে জীবন বাজি রেখে আমাদের আত্মোৎসর্গ করে আমরা এই জঙ্গির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি মাঠে ময়দানে জনগণকে সাথে নিয়ে। আজকে যদি সমালোচনার জন্য সমালোচনা করি, 1000টা করা যাবে, 1,00,000টা করা যাবে, কিন্তু যে দেশপ্রেম, যে পেশাদারিত্ব নিয়ে আমরা কাজ করছি সেইটাকে অনেকে হাইলাইট না করে অনেক সমালোচনা, অপ্রয়োজনীয় সমালোচনা লক্ষ্য করি। এতে কি হবে? জঙ্গিরা উৎসাহিত হবে, সন্ত্রাসী উৎসাহিত হবে, জননিরাপত্তা বিঘ্নিত হবে। আজকে বায়ার দেশে থাকতে চাচ্ছে না, ইনভেস্টর দেশে থাকতে চাচ্ছে না, ডিপ্লোম্যাটদের কাছে জবাবদিহি করতে চাচ্ছে। আজকে 12টায় ডিপ্লোম্যাটদের সাথে আমার একটা বৈঠক রয়েছে সিকিউরিটি ম্যাটার্স নিয়ে। আজকে দোকানে লোকজন যেতে ভয় পাচ্ছে, রেস্টুরেন্টে লোকজন যেতে ভয় পাচ্ছে। আজকে আমাদেরকে সাহস দিতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। এই সন্ত্রাসী জঙ্গিদের সংখ্যা সারা বাংলাদেশে হাতে গোনা কয়েকজন। এই 16 কোটি মানুষের দেশ, যারা রক্ত দিয়ে ভাষার অধিকার আদায় করতে পারে, রক্ত দিয়ে স্বাধীনতার অধিকার আদায় করতে পারে, এই মুষ্টিমেয় হাতে গোনা কোলাঙ্গাদের হাতে এই জাতি জিম্মি হতে পারে না। অবশ্যই এই অশুভ শক্তিকে আমরা সমূলে উৎপাটন করব। চাই
সবার সহযোগিতা। আজকে আমার সন্তান কোচিংয়ে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটিতে, স্কুলে যাচ্ছে, কোথায় যায়, এক্সট্রা টাইমে বাইরে থাকে কিনা, তার আচরণের পরিবর্তন ঘটছে কিনা, মা বাবা হিসাবে আমাদের দেখতে হবে। আমরা অনেক দর্শক, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছিলেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের খবরে। রাজধানীতে হঠাৎ করেই বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে চলতি মাসের 23 দিনেই 206 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর মারা গেছেন 4 জন। তবে ডেঙ্গু জ্বরে আতঙ্কিত না হয়ে এ বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। প্রতি বছর সাধারণত মে থেকে সেপ্টেম্বর মাসে ডেঙ্গু ভাইরাসবাহী এডিস ইজিপ্টাই মশার প্রজনন বেশি হয়। তাই এ সময়ে এই ধরনের মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়ে যায়। জ্বর সারে না, অল্প অল্প কমে আবার বাড়ে। 102 থেকে 4 বা 5 বেড়ে যায়। 4-5 দিন ধরে আর কি জ্বর, মানে একটু কমে একটু বাড়ে, কাঁপে কাঁপে জ্বর উঠে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে এবছর জানুয়ারি থেকে এ পর্যন্ত 530 জন ডেঙ্গু আক্রান্ত রোগী রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চলতি মাসের 23 দিনেই 206 জন রোগী ভর্তি হন। ডেঙ্গু ভাইরাসবাহী মশা বাসাবাড়ির অন্ধকার কোণা, ফুলের টব, টায়ার, ভাঙা হাড়ি সহ এ ধরনের জিনিসপত্রে জমে থাকা স্বচ্ছ পানিতে জন্ম নেয়। তাই বাড়িঘর ও এর আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ডেঙ্গু ভাইরাসবাহী এডিস ইজিপ্টাই মশা কোনো ব্যক্তিকে কামড়ানোর 4 থেকে 6 দিনের মধ্যে ডেঙ্গু জ্বর হতে পারে। সাধারণ চিকিৎসাতেই এই রোগ ভালো হলেও বিশেষ ক্ষেত্রে রোগীকে হাসপাতালে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। বর্ষাকালে কারো যদি জ্বর হয়ে থাকে এবং এই জ্বরের সাথে তার তীব্র গায়ে হাতে পায়ে ব্যথা হতে পারে, মাথায় ব্যথা হতে পারে, তারপর চোখের পেছনের দিকগুলোতে ব্যথা হতে পারে, জ্বর হলে প্রথম 2-3 দিন অপেক্ষা করাটাই ভালো। ইজিলি ডেঙ্গুর জন্য আমরা কিছু বিশেষ ক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হতে পারি। প্রচুর মাত্রায় ডেঙ্গু এই সিজনে আমরা পাচ্ছি এবং এই লোকেরা এই ব্যাপারে অনেকে আতঙ্কিত হয়ে আসতেছেন। তবে অধিকাংশই কিন্তু একটা পর্যায়ে ভালো হয়ে যাচ্ছে। প্রতি বছর 100টি দেশে প্রায় 5 কোটি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়। তবে সচেতনতা ও রোগীর সঠিক পরিচর্যার মাধ্যমে সহজেই সম্ভব এ রোগ মোকাবেলা করা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরে ইতালীয় নাগরিক হত্যা চেষ্টা, কান্তনগর রাসমেলা ও ইসকন মন্দিরে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত জেএমবি সদস্যদের বিরুদ্ধে মামলাগুলোর অধিকাংশের চার্জশিট দেওয়া হয়েছে। এসব মামলায় গ্রেফতার জঙ্গিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও পলাতক আসামিরা পুনরায় জঙ্গি তৎপরতায় সম্পৃক্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পরপর 3টি হামলার ঘটনায় 24 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গোলাম রবি দুলারের তথ্য ও মঞ্জিদ আলমের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরে 2015 সালের 18 নভেম্বর ইতালীয় নাগরিক হত্যার চেষ্টা, 1 ডিসেম্বর চিরির বন্দরে জেএমবির গুলিতে ধীরেন্দ্রনাথ রায় নামে এক হোমিও চিকিৎসক আহত, 5 ডিসেম্বর কান্তাজি মন্দিরে রাসমেলার যাত্রা প্যান্ডেলে বোমা বিস্ফোরণে 6 জন আহত, 10 ডিসেম্বর কাহারোল উপজেলার ইসকন মন্দিরে জেএমবির গুলি ও বোমা হামলার ঘটনায় 2 জন গুলিবিদ্ধ হয়। ইসকন মন্দিরে হামলার সময় সাধারণ মানুষ সাহসিকতার সঙ্গে হামলাকারী 2 জেএমবি সদস্যকে অস্ত্রসহ ধরে পুলিশের হাতে তুলে দেয়। হাতে নাতে লোক ধরা পড়ার পরেও এ পর্যন্ত আর পরবর্তীতে কোনো আসামি ধরা হয়নি। স্থানীয় লোকের অবশ্যই এখানে ক্লু আছে। তাছাড়া ওনারা অতদূর থেকে এসে আমাদের এলাকায় কোনো একটা অজপাড়াগার একটা স্পট চিনতে পারবে এটা আমি মনে করি না। ধর্মীয় প্রতিষ্ঠান সহ নিরীহ মানুষের উপর জঙ্গি হামলা বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হবার আহ্বান জানালেন এই ধর্মীয় নেতা। অর্ধেকের বেশি জঙ্গি এখনো পলাতক। এই পলাতক জঙ্গিদেরকে যদি আইনে সোপর্দ না করা হয় তাহলে এরা আবার নতুন জঙ্গি হানায় সম্পৃক্ত হবে বলে আমরা মনে করি। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জানান, জঙ্গি তৎপরতা দমনে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় জঙ্গিদের দ্রুত বিচার প্রক্রিয়ায় সাজার ব্যবস্থা করতে রাষ্ট্রপক্ষ তৎপর। এদের উপযুক্ত শাস্তির জন্য আমরা সার্বক্ষণিকভাবে লক্ষ্য রাখতেছি। প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করে চলছি। তদন্ত করে মামলাগুলোর অভিযোগপত্র প্রদানের পাশাপাশি ধর্মীয় সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। আমরা আমাদের গোয়েন্দা নজরদারি যেমন বৃদ্ধি করেছি, পাশাপাশি মন্দির এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সুরক্ষা কমিটি গঠন করেছি, যেখানে এলাকার লোকজনের সম্পৃক্ততা আছে। আমরা আশা করি দিনাজপুরে এরকম ঘটনা আর ঘটবে না। দিনাজপুরে জঙ্গি হামলার 3টি মামলায় 24 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এর মধ্যে 10 জঙ্গি পলাতক রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর।
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়তে থাকায় জেলার 5টি উপজেলার অন্তত 30টি ইউনিয়ন বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন বন্যা কবলিত চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষ। পানিবন্দী রয়েছে জেলার সদর, গাজীপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালি উপজেলার প্রায় 2 লক্ষাধিক মানুষ। বন্যা মোকাবিলায় প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন প্রশাসন। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুন্ডুর রিপোর্ট। গত কয়েকদিন ধরে যমুনা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী সিরাজগঞ্জ সদর, গাজীপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালি উপজেলার চরাঞ্চল এবং নিম্নাঞ্চল সহ অন্তত 30টি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে প্রায় 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ঘরবাড়িতে পানি উঠে পড়ায় এসব এলাকার মানুষ এখন মানবেতর জীবনযাপন করছে। গবাদি পশু নিয়ে বিপাকের পাশাপাশি ফসল তলিয়ে যায় দিশেহারা তারা। বাড়িঘর তলা গেছে, তারপরে সব জিনিসপাতি উপরে তুলে দিয়েছি ধনার উপরে। ছোট বাচ্চা নিয়ে কোনে থাকমু, আইনটা যে খামু শোনা হে আইসাল ডই যে গইলা গেছে গা, তাহলে আমি কিসের মধ্যে পাক করে খামু তাই কোন? রবি শস্য আপনার আবাদি অনেক ফসল টসল বা সিয়াত্তর আউশ এগুলা সব অনেক ক্ষতি হয়ে গেছে। ঘরের ভিতরে আঁটু পানি, তার বাল বাচ্চারা খুব জীবনযাপন করা খুব কঠিন হয়েছে আমার। এদিকে আগামী কয়েকদিন যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। আমাদের কাছে যে ফোরকাস্ট আছে সেটা হলো আগামী 3-4 দিনই পানি বৃদ্ধিটা অব্যাহত থাকবে। তবে পানি বৃদ্ধির হারটা একটু কমবে, তবে 3-4 দিন পানি বাড়বে এবং 3-4 দিন পর থেকে হয়তো বন্যার এই সার্বিক অবস্থাটা আস্তে আস্তে উন্নতি হবে। অবশ্য বন্যা মোকাবেলায় প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানালেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যা পরিস্থিতি থেকে উত্তরণ করতে পারবো। আর ইতিমধ্যে যে সমস্ত এলাকায় পানি বেড়েছে সে সমস্ত উপজেলাতে আমরা 3 লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে নগদ টাকা দিয়েছি। বন্যা কবলিতদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত 5টি উপজেলায় নগদ 3 লাখ টাকা ও 140 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। রাজশাহী ও নাটোরের বাস মালিক শ্রমিক নেতাদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট। সকাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যেও ছেড়ে আসেনি কোনো বাস। বন্ধ রয়েছে আন্তঃজেলা পরিবহন চলাচলও। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। অনেকে টিকিট কাটতে গিয়ে কাউন্টার বন্ধ দেখে ফিরে গেছেন। তবে শহরের অটোরিকশা ও সিএনজি চলাচল করতে দেখা গেছে আগের মতোই। পরিবহন শ্রমিক নেতারা জানান, রাজশাহী থেকে নাটোর হয়ে চলাচলকারী আন্তঃজেলা বাস থেকে অতিরিক্ত অর্থ আদায়, চাঁদাবাজি এবং রাজশাহী পরিবহন শ্রমিকদের মারধরের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। বিষয়টি সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। কালকে আসে দেখছি বাস বন্ধ, ওই জন্য হোটেলে থাকছি। হোটেলে থাকার পর আজকেও দেখছি এই সমস্যা। অনেক সমস্যা হইতেছে, যেহেতু আমাদের খুব জরুরি একটা কাজ মাদের সাথে যেতে হবে, ওই জন্য আমরা খুব যেতে পারছি না। ঢাকা যাবো, বাস পাচ্ছি না, এখন কি করবো না করবো, তাই তো এখানে দাঁড়িয়ে থেকে আপনার চিন্তায় পড়ে আছি। বাস টাস কিছু পাই না, ভেঙে গেলে অনেক টাকা খরচ হবে, সেই জন্য রুম ভাড়া থাকতেছে, টাকা অনেক ফুরাছে। যে আমাদের রাস্তা ক্লিয়ার করে দিতে পারবে, যে আমাদের এই পরিবহন সেক্টরে উত্তপ্ত না করবে, তার দ্বারাই সম্ভব এবং তাকে নিয়ে বসে এবার এটা সমাধান হবে। বহিরাগত কোনো লোকের সাথে আমরা বলবো না। দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের পক্ষ থেকে মনোনয়ন পেলেন হিলারি ক্লিন্টন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রধান রাজনৈতিক দলের হয়ে এই প্রথম কোনো নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনয়ন পেলেন। মঙ্গলবার ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ডেমোক্র্যাট দলের জাতীয় কনভেনশনের দ্বিতীয় দিনে হিলারিকে মনোনয়ন দেয়া হয়। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বার্নি স্যান্ডার্সও তাকে সমর্থন জানান। কনভেনশনে যুক্তরাষ্ট্রের 50টি রাজ্যের সবকটির সমর্থন পেয়ে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। মনোনয়ন পেতে প্রয়োজনীয় 2382 ডেলিগেটসদের সমর্থন পান হিলারি। কনভেনশনে উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সহ ডেমোক্র্যাট পার্টির শীর্ষস্থানীয় নেতারা। এর আগে 2008 সালে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে হেরে প্রেসিডেন্ট পদপ্রার্থী হবার স্বপ্নভঙ্গ হয়েছিল সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টনের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কেবল অভ্যন্তরীণ রাজনীতি নয়, বিশেষ করে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি ও বিশ্ব অর্থনীতির বিষয়টিকে বিবেচনা করছে ডেমোক্রেটিক পার্টির ডেলিগেটরা। এছাড়া দলের সাংগঠনিক অবকাঠামো এবং নীতিমালাতেও বিভিন্ন পরিবর্তনেও প্রস্তাবনা রাখছে কনভেনশনের বিভিন্ন ফোরামে। ফিলাডেলফিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন শিহাবুদ্দিন কিসলু।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নে ডেমোক্র্যাটদের 4 দিনব্যাপী কনভেনশন চলছে পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া ওয়েলস ফার্গো সেন্টারে। এই কনভেনশনে 4765 ডেলিগেটের ভোটে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হবে। ডেমোক্রেটিক পার্টির মধ্যে আমাদের অনেক কিছু চেঞ্জ হচ্ছে আমাদের পার্টি প্ল্যাটফর্মের মধ্যে, তো এই জিনিসগুলো নিয়ে আমি কাজ করতে এসেছি যাতে আমাদের এই যে প্রোগ্রেসিভ যে জিনিসগুলো রয়েছে, আমাদের যে এনভায়রনমেন্ট প্রোটেক্ট করার জন্য, তারপরে আমাদের যে ইনকাম ইনইকুয়ালিটি যে এগুলো ব্যাপার রয়েছে, যে এগুলো আমরা আমাদের পার্টি প্ল্যাটফর্মের মধ্যে আমরা কাজ করতে পারি, রাখতে পারি। সময়ের সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যেতে সামগ্রিকভাবেই পরিবর্তনের কথা ভাবছেন কনভেনশনে আসা ডেমোক্রেট ডেলিগেটরা। বিশ্বের সবচেয়ে বৃহত্তম গণতন্ত্রের সৌন্দর্যকে ধরে রাখতেই এই প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছি আমরা। ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবে না। যুক্তরাষ্ট্রের জনগণের জীবনমানের সার্বিক উন্নয়নের রাজনীতির কথা বললেন কনভেনশনে উপস্থিত দলের সিনিয়র নেতা ও সুপার ডেলিগেটরা। যুক্তরাষ্ট্রকে আরো শক্তিশালী করতে হবে, কর্মজীবী পরিবারের জন্য অধিক কর্মসংস্থান সৃষ্টি, ভালো চাকুরি ও সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে হিলারি নিষ্ঠার সাথে কাজ করবে বলেই আমরা আশাবাদী। তবে আন্তর্জাতিক রাজনীতি ও বিশ্ব অর্থনীতিকে সবকিছুর উপরে রাখছেন তারা। কেবল ডেমোক্রেটিক পার্টি নয়, এই কনভেনশন যেন পরিণত হয়েছে গোটা আমেরিকার কনভেনশনে। সবার কণ্ঠে একই সুর, ঘৃণা নয়, ধর্ম বর্ণ অভিবাসী নির্বিশেষে ভালোবাসা এবং ভালোবাসাই কেবল পারে এই আমেরিকাকে সামনে এগিয়ে নিতে। ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন থেকে শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ক্রীড়াঙ্গনের খবর। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ উন্নতি করছে, তবে আন্তর্জাতিক অঙ্গনে আরো শক্ত অবস্থান করতে হলে টেস্ট ক্রিকেটেও ওয়ানডের মতো ধারাবাহিক পারফরমেন্স করতে হবে টাইগারদের। এমনটাই মন্তব্য করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সেক্ষেত্রে আসন্ন ইংল্যান্ড সিরিজে টেস্টে ভালো খেলাটা জরুরি বলে মনে করেন তিনি। তবে তার জন্য আদর্শ উইকেটের প্রয়োজনীয়তা তুলে ধরেন সাবেক এই অধিনায়ক। গেল 2 বছর রঙিন পোশাকের ক্রিকেটে একরকম স্বপ্নের সময় কেটেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। মুস্তাফিজ তামিমদের আপসহীন পারফরমেন্সে ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতি করার সাথে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন পূরণ, এসবই প্রমাণ করে বাংলাদেশ এখন সমীহ জাগানো প্রতিপক্ষ বিশ্ব ক্রিকেটের মানচিত্রে। কিন্তু টেস্টে টাইগারদের উন্নতির গ্রাফটা খুবই মন্থর। তাই বিশ্ব ক্রিকেটের শক্ত অবস্থানের জন্য প্রধান নির্বাচক বলছেন এই ফরম্যাটেও টাইগারদের জিততে হবে নিয়মিত। ক্রিকেটের সর্বোচ্চ খেলাটা হলো টেস্ট ক্রিকেট এবং এখানে ভালো করতে হবে এবং আমাদেরকে টেস্ট র্যাঙ্কিংও অনেকখানি বাড়িয়ে নিতে হবে এবং ক্রিকেটে যে আমরা যে স্টেপ বাই স্টেপ যে এগিয়ে যাচ্ছি এটারও প্রুভ করার একমাত্র ক্ষেত্র হলো টেস্ট ক্রিকেট। তো আমার বিশ্বাস যে প্লেয়াররা মানসিকভাবে যথেষ্ট ভালো অবস্থানে আছে এবং এখান থেকে আমার মনে হয় যে এই সিরিজটা হলে আমরা বুঝতে পারবো যে আমরা কতটুকু এগিয়েছি। সেজন্য অবশ্য র্যাঙ্কিংয়ে 4 নম্বরে থাকা আসন্ন ইংল্যান্ড সিরিজটাকে আদর্শ বলে মানছেন মিনহাজুল আবেদিন। প্লেয়াররা যেহেতু অনেক ম্যাচুরিটি আসছে, এখন প্লেয়ারদের মানসিকভাবে অনেক শক্ত অবস্থানে আছে, অনেকগুলি ম্যাচ খেলেছে এরা এবং এই অভিজ্ঞতার আলোকে আমি বলবো অবশ্যই টেস্ট ক্রিকেটে আমাদের হোম সয়েলে অবশ্যই ভালো করার ওদের ক্যাপাবিলিটি আছে এবং করবে বলে আমার বিশ্বাস আছে। তবে অতীতে অনেক হোম সিরিজেই মিরপুরের উইকেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। তাই স্পোর্টিং উইকেটের দাবি সাবেক এই অধিনায়কের। এটা এই মুহূর্তে যেহেতু অনেক সময় পেয়েছে আমার মনে হয় যে ক্রিকেটাররা ভালো উইকেট দিবে, প্রাণবন্ধু উইকেট দিবে এবং আমার মনে হয় ইংলিশ সিরিজটা অনেক এক্সাইটিং সিরিজ হবে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশের বিপক্ষে 2টি টেস্ট ও 3টি ওয়ানডে খেলতে 30 সেপ্টেম্বর ঢাকায় আসার কথা রয়েছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কল্যাণপুরে যৌথ বাহিনীর অভিযানে নিহত 9 জঙ্গির ময়নাতদন্ত আজ। পরিচয় জানতে তাদের ছবি প্রকাশ করল ডিএমপি। সম্প্রতি জঙ্গি হামলার পর দেশের সব আদালতে নিরাপত্তা জোরদারের কথা থাকলেও নেই বিশেষ কোনো ব্যবস্থা। আদালত প্রাঙ্গণে প্রবেশাধিকার সংরক্ষণের পরামর্শ। নোয়াখালীর কোম্পানিগঞ্জে আলোচিত মিলন হত্যার 5 বছর পেরোলেও বিচার পায়নি পরিবার। পুনঃতদন্তে আদালতের নির্দেশের 9 মাস পরও রিপোর্ট দেয়নি সিআইডি। অনুপ্রবেশের দায়ে কারাভোগের পর 45 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। নির্মম নির্যাতনের অভিযোগ। এবং রাজধানীতে হঠাৎ করেই বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চলতি মাসে 23 দিনে হাসপাতালে ভর্তি 206 রোগী। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের।
দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।